আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি বৈদ্যুতিক রক্ষণ যন্ত্র এই অধ্যায় হতে বিদ্যুৎ আঘাত প্রাপ্তি এড়াবার জন্য অবিলম্বিত সতর্কতা এবং বিদ্যুৎ আহত ব্যক্তির শুশ্রূষা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বিদ্যুৎ থেকে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারি, অর্থাৎ বিদ্যুৎ আহত হলে নিজেদেরকে কিভাবে নিরাপদে রাখতে পারি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং যদি কোনো কারণে বিদ্যুৎ আহত হয়ে যায় কোনো ব্যক্তি, তাহলে তাকে আমরা প্রাথমিকভাবে কিভাবে চিকিৎসা দিব বা তার জন্য আমরা কি কি কাজগুলো করব এই বিষয়টি নিয়ে এখন আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ আঘাত প্রাপ্তি এড়াবার জন্য অবিলম্বিত সতর্কতা। আচ্ছা, কি কি সতর্কতা অবলম্বন করলে আমরা বিদ্যুৎ দ্বারা আহত হব না? এক নাম্বার হচ্ছে আমাদেরকে অবশ্যই ভেজা হাত দিয়ে বা ভেজা শরীরে বা ভেজা জায়গায় দাঁড়িয়ে কখনো কোনোভাবে বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতিতে স্পর্শ করা উচিত না। এমনকি হোল্ডারে হাত দিয়ে একটা বাল্ব বা একটা বাতিটা পরিবর্তন করাও আমাদের উচিত না। 2 নম্বর, বিদ্যুৎ সাথে সংশ্লিষ্ট এমন কোনো কাজ করার আগে মেন সুইচটা আমাদেরকে অফ করা উচিত। এই দুইটা সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। তাছাড়াও আমাদের উচিত হচ্ছে কোনো কারেন্টের তারে বা বিদ্যুতের তারে কোনোভাবে ভেজা কাপড় চোপড় শুকাতে দেওয়া উচিত না। 4 নাম্বার, আমরা বলতে পারি যে কোনো একটা লাইন হতে একাধিক অ্যাডাপ্টার ব্যবহার করে একাধিক যন্ত্রপাতি চালনা করা উচিত না। তারপরে অনেক সময় 5 নাম্বার আমরা বলতে পারি অনেক সময় যে বৈদ্যুতিক হিটার বা বৈদ্যুতিক চুলাতে আমরা রান্না বাড়া করি, রান্না বাড়া করার সময় আমাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। এই মূলত এই সতর্কতা বা এই বিষয়গুলো যদি আমরা মাথায় রেখে কাজ করি, তাহলে আমরা খুব সহজেই বিদ্যুৎ থেকে আমাদেরকে নিজেদেরকে নিরাপদে রাখতে পারবো। অর্থাৎ আমরা বিদ্যুৎ আহত হতে নিজেদেরকে সতর্ক রাখতে পারবো। 2 নম্বর কথা হচ্ছে আমরা কিভাবে বিদ্যুৎ আহত ব্যক্তির শুশ্রূষা করব, বিদ্যুৎ আহত ব্যক্তির সেবা করব। তো বিদ্যুৎ আহত ব্যক্তির সেবা করার আগে আমরা প্রথমে জেনে নিব কেন মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয় বা বিদ্যুৎ আহত হয় কেন। তো আমাদের মানুষের শরীরে যে হৃৎপিণ্ডটা থাকে, এই হৃৎপিণ্ড হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটা অপূর্ব সৃষ্টি। তো এই হৃৎপিণ্ডের পাশে যে কোষগুলা থাকে বা পেশিগুলা থাকে, এই পেশিগুলা ছোট ছোট ব্যাটারির মতো কাজ করে বা ভোল্টেজ সোর্স হিসেবে কাজ করে। তো এইগুলার চাপের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডের পেশিটাকে তারা সংকুচিত করে এবং প্রসারিত করে এবং আমাদের শরীরে রক্তটাকে কি করে সঞ্চালন করতে সাহায্য করে। তো যখন আমাদের শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয় বা বিদ্যুৎ দ্বারা আমরা আহত হই, তখন ওই বাইরের উচ্চ ভোল্টেজের কাছে আমাদের ওই দেহের ভেতরের যেই ভোল্টেজের সেলগুলা ছিল সেগুলা বিকল হয়ে পড়ে এবং তারা তাদের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। এই জন্য হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে যায় বা হৃৎপিণ্ডটা থেমে যায়। এর জন্য আমাদের যখন হৃৎপিণ্ডের কার্যক্রমটা বন্ধ হয়ে যায়, তখন তো আমাদের শরীরের সকল কার্যক্রমই পর্যায়ক্রমে বন্ধ হয়ে আসবে। এই জন্যই মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয়। তো এখন যদি কেউ আহত হয়ে যায়, আমরা তাহলে কিভাবে তার সেবা করব বা তাকে প্রাথমিক আমরা চিকিৎসা দিব, এই বিষয়টি আমরা আলোচনা করব। তো প্রাথমিক চিকিৎসা দেওয়ার 1 নাম্বার বিষয় হচ্ছে আশেপাশে দেখতে হবে, কাউকে বিদ্যুৎ আহত হওয়ার পরে দেখব যে আশেপাশে মেন সুইচ আছে কিনা। যদি মেন সুইচ থাকে, তাহলে আমাদের প্রথমে উচিত ওই মেন সুইচটা বন্ধ করা। অর্থাৎ আমরা ওই মেন সুইচটাকে বন্ধ করে দিব, তাহলে ওই ব্যক্তিটা ওই বিদ্যুৎ সংযোগ থেকে আলাদা হয়ে পড়বে। এখন কোনো কারণে যদি মেন সুইচটা বা সুইচটা হাতের নাগালে না থাকে বা সম্ভব না হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা শুকনা বাঁশ বা শুকনা কাঠ দিয়ে তারটা থেকে ওই ব্যক্তিটার শরীরটাকে আমরা আলাদা করে দিব। তাহলে সেই ব্যক্তিটা আলাদা হয়ে যাবে তারের কাছ থেকে বা ওই বৈদ্যুতিক সংযোগের কাছ থেকে। তো যদি কোনো কারণে আমরা হাতের কাছে বাঁশ বা কাঠ না পাই, তাহলে আমরা শুকনা কাপড় দিয়ে ওই ব্যক্তিটাকে তার থেকে সরিয়ে দিব। কিন্তু মনে রাখতে হবে কোনোভাবেই আমাদের হাত দিয়ে ওই আহত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না, তাহলে যেই স্পর্শ করবে সেও বিদ্যুৎ দ্বারা আহত হবে বা বিদ্যুৎ আহত হবে। এটা হচ্ছে 1 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ বা 1 নাম্বার করণীয় কাজ।
2 নাম্বার করণীয় কাজ হচ্ছে যখন ওই ব্যক্তিটাকে আমরা ওই বিদ্যুতের লাইন থেকে আমরা আলাদা করে ফেলবো, তখন আমাদেরকে 2 নাম্বার কাজটা করতে হবে। 2 নাম্বার কাজটা হচ্ছে ওই ব্যক্তিটার শ্বাস প্রশ্বাস চালু করার ব্যবস্থা করতে হবে। তো ওই ব্যক্তিটার শ্বাস প্রশ্বাস চালু করতে আমরা কয়েকটা স্টেপে পারি। প্রথমত ব্যক্তিটাকে আমরা উপর করে শুইয়ে দিব এবং তার পাঁজরের পাশে বসে আমরা হাঁটুতে ভর দিয়ে তার পাশে 2 পাঁজরে জোরে জোরে চাপ দিব এবং এটা মিনিটে 15 বার করা যেতে পারে। তাহলে তার আস্তে আস্তে তার ফুসফুসটা বায়ু নিবে এবং বায়ুটা ত্যাগ করবে এবং তার শ্বাস প্রশ্বাস আস্তে আস্তে সচল হবে। যদি কোনো কারণে বিদ্যুতাহত ব্যক্তির সামনের দিকটা পুড়ে যায়, তাহলে তো তাকে উপর করে শুইয়ে দেওয়া সম্ভব না, তখন তাকে চিৎ করে শুইয়ে দিতে হবে এবং সে শ্বাস প্রশ্বাস চালু করার জন্য প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। তো এই তো গেল। এছাড়াও আরেকটি পদ্ধতিতে আমরা শ্বাস প্রশ্বাস চালু করতে পারি, সেটা হচ্ছে মুখে মুখ দিয়ে। অর্থাৎ যে ব্যক্তিটা আহত হয়েছে তাকে উপর করে শুইয়ে দিয়ে মাথার নিচে একটু বালিশ বা কাপড় দিয়ে বুকটাকে তুলনামূলক উঁচু করতে হবে এবং মাথাটাকে তুলনামূলক ঝুলিয়ে দিতে হবে। দিয়ে মুখে মুখ লাগিয়ে আমরা যদি ফু দিই তাহলে তার বুকটা প্রসারিত হবে এবং তার বুকের ভেতরে বাতাস প্রবেশ করবে ভেতরে, ফুসফুসের ভেতরে, এবং তারপরে যখন আমরা মুখটা সরিয়ে দিব তখন অটোমেটিক বাতাসটা বাইরে বের হয়ে আসবে। তো এটা যদি আমরা মিনিটে 12 থেকে 15 বার করি তাহলে দেখা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসটা ফিরে আসতে পারে। তো আমরা জানলাম যে বিদ্যুৎ ঘাত প্রাপ্তি এড়াবার জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হয়, কেনই বা মানুষ বিদ্যুৎ দ্বারা আহত হয় এবং বিদ্যুৎ আহত ব্যক্তির আমরা প্রাথমিক চিকিৎসা কি করব। তো প্রাথমিক চিকিৎসা আমরা শেষ করার পরে যত দ্রুত সম্ভব রোগীর শরীরের অবস্থা দেখে তাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা নিকটস্থ কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যেটা আমাদের দ্বারা ওই মুহূর্তে সম্ভব। তাহলে এই বিষয়টি আমরা একদম পরিপূর্ণভাবে বুঝতে পারলাম। এখন এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।